জামাত শিবির আমার মনে হয়েছিল যে তারা এই ৫৪ বছর পরে তাদের চরিত্রের পতাকার অনেকটা পরিবর্তন হয়েছে। এবং আমি দুই একদিন আমার প্রথম দিকের বক্তব্যে জামাত শিবির তাদের নেতৃত্ব, তাদের কথাবার্তা, আচার আচরণের প্রশংসাই করেছিলাম। এবং আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে এই দেশটা বাংলাদেশের পথে চলবে। জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে, যে ৭১-এ তারা ভুল করেছিল, এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে ৭১-এর ব্যাপারে ক্ষমা চাওয়া। কিন্তু এখন তাদের আচারে, আচরণে, কথায়, বার্তায় সব কিছুতে মিলে আমার মনে হচ্ছে যে তারা ৭১ থেকে তারা সরে নাই। ৭১-এ যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায় নাই। জামাতরা কিন্তু পাকিস্তানও চায় না, এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল, পাকিস্তান আন্দোলনের, আচ্ছা, বাংলাদেশেরও বিরুদ্ধে ছিল। তাহলে তাদের অবস্থান থেকে আসলে তারা কি চাচ্ছে? এখন তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া। আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার, যে অন্ধকার সরে যায়, কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না, এটা কিন্তু লাইটে ধরে না। এখন একটা কুয়াশা চলছে, এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান, এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন? মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে এই ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে? দেখতে পাচ্ছি ওই যে মিটিকুলাস, আমি তো ইংরেজিও বুঝি না অত, ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে, কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে। ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি, তালগাছটা যাতে আমার থাকে, বিচার মানি তালগাছটা আমার। জামাত এই খেলায় যুক্ত হয়েছে এখন, এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে, চিন্তা করার লোক আছে, কিন্তু তারা এখন এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও, আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও, ইত্যাদি ইত্যাদি বলছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত ২০ বছর, যাদের ডানার নিচে তাইকে নিজেকে রক্ষা করছে, এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত, নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে, দুইটা ইলেকশন। এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায়, এই জিনিসটা কিন্তু ভালো না। ২ সাপের ১ বিষ, নৌকার ধানের শীষ স্লোগানটা যত কিছু, সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে। কেন? তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে। সচিবালয় তারা দখল করছে, মন্ত্রণালয় তারা দখল করছে, বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে, হসপিটালগুলো তারা দখল করছে, জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায়, অন্তত 90% জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন নড়ে না। কাজে তারা মনে করতেছে এইটাই আমাদের ক্ষমতা, আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব, যখন আমাদের মেজরিটি ভোট হবে, যেটা জীবনেও তাদের হবে না, সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে। ১ ২ নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে, এই যে শুধু আগে বলতাম আমি, এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে। শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয়, আর মন্দির থেকে অন্য দিন একটা মিছিল বাইরে হয়, কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে, রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে, ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি। লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে, রাজনীতি ওখানে চলে। এবং সমস্ত রাজনীতি, এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ, আমাকে কি বলল ফজলুর রহমান দুজকে যাবে। আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন তারা কি বলতেছে, মাজার ভেঙে ফেলতে হবে। এবং আমি দেখলাম খুব নাম করা একজন মৌলানা সাহেব বলছে শাহজালালের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে, এবং তারা চেষ্টা করতেছে শাহজালালের। এটারই কি অংশ? আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না, আমরা আমি আপনাকে বলি যে কাজ তারা করতেছে, বাঁচতে ইচ্ছা করে না তো। লালনের গান বন্ধ, এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য, এদের তাদের জন্য কোনো ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, তারা গিয়ে সবাই বাধা দেয়। তারা বলবে তো আমরা তো বাধা দিই না, এরা তৌহিদের জন্য তা বাধা দেয়। ওই যে মাহফুজ আলম যে কথাটা বইলা হইছে, বিতর্কিত হয়েছে, তৌহিদের জন্য, কারা তৌহিদের জন্য, তারা কারা আমরা চিনি না। আমি 64 সনে এই দেশে জন্ম রাজনীতি করছি না, 64 থেকে আমি 61 বছর যাবত এদের সবাইকে চিনি।
এরা যখন সুযোগ পায়, আমি আর বলতে চাই কারা না। মানে এই প্রশ্নটি যদি আমিও একটু জনগণের হয়ে জিজ্ঞেস করি, এই তৌহিদি জনতা আসলে কারা? হ্যাঁ, এই তৌহিদি জনতা আসলে কারা? এটা জামাত ইসলামের লোকজন, এরাই তৌহিদি জন। যখন হয় তৌহিদি জনতা, আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব, আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির, আবার যখন ওই যে ইউটিউব 50,000 ইউটিউবের যে যারা আছে, এদের তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কোত্থেকে আনছে জানি না, সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের। ইভেন আমি জানি আরো না, একটা বিরতি দেবার সময় হয়ে গেছে, আমার আমরা কথাটা বিরতির আমি পর ফিরতে আপনাকে চাই। বলে ফেলবো, এই কাজটা তারা মাজার ভাঙ্গা। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এখন 7 জন বীর শ্রেষ্ঠ, সেটি রক্ষা পায়নি। সেইটাও তাদের হাত চার থেকে নেতা, রক্ষা পায়নি। চার নেতার যে 4 নেতার কথা আমি বললাম, 4 নেতা খুব খারাপ। তো তাজউদ্দিনের মতো তো খারাপ মানুষ আর হয় না, কারণ মুক্তিযুদ্ধে সে যদি নেতৃত্ব না দিত ঠিক মতো, তাহলে তো মুস্তাকরা পাকিস্তান রেখে দিত। কাজে তাজউদ্দিনদের কথা ভাঙিয়ে ফেলুক এদের। শেখ মুজিবও খুব খারাপ মানুষ, 6 দফা দিয়া মানুষকে শিখাইছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। ওই খুব খারাপ মানুষ। আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো, আদমজি হইতো মালিক, আমরা হইতাম কর্মচারী, সেইগুলো আমি বলবো না। কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম, যার 7 জন হলো বীর শ্রেষ্ঠ, প্রত্যেকেই হলো সামরিক বাহিনীর লোক। আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না, এরা শহীদ হওয়ার কারণেই হয়েছে। তারা দেখে নাই কেন যে এই বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নাই? পাকিস্তানে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, তুরস্কে নাই, সিরিয়াতে নাই, সৌদি আরবে নাই, ইরানে নাই, সব আছে। এমনকি ইরানে তো হজরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায়, টাঙ্গায় রাখে ছবি, বাজারে বিক্রি হয়, স্কাল্পচার সব জায়গাতে আছে ভাস্কর্য। ভাস্কর্যরে যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না, বিবেক আছে। তারা হলে কি বলবো, তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে দোষ হবে? এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা 5ই আগস্ট করছিলাম? আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি 5ই আগস্ট করছিলাম? আমরা কি এদেশের সমস্ত 30 লক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া 5ই আগস্ট আমরা করছিলাম? আমি আজকে এই জায়গাতে দেশ চলে গেছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মব জাস্টিস হয়ে যাচ্ছে। আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, আগুন দিয়ে এই কালচার শুরু হয়েছে যে একজন বিরোধী দলে গেলেই, বিপদে পড়লে তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব। আরেকবার যদি ইউনূস সাহেব বিপদে পড়ে, তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয়, উনি কী করবেন? এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই।